Hi, hello everyone. Myself Shamrat Ali. Once again, welcome to my channel Geography School. So student, আজকের আমাদের পড়ার বিষয় কি? অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর অন্তর্মহলের একটা ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে। তোমরা যদি প্রথম ক্লাসটা না দেখো তাহলে আমার প্লেলিস্টে গিয়ে অষ্টম শ্রেণীর প্রথম ক্লাসটা দেখতে পারো। আজ আমাদের প্রথম অধ্যায়েরই ক্লাস নাম্বার 2, যেটাতে আজকে আমরা কি পড়ব হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের যে স্তরগুলো রয়েছে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তর পর্যন্ত কয়টি স্তর রয়েছে, স্তরগুলোর নাম কি, কোন স্তর কোন বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, বা কোন স্তরে কোন কোন খনিজ উপাদানগুলো বা পদার্থগুলো আমরা পেয়ে থাকি, সে সম্পর্কে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে একেবারে পৃথিবীর অভ্যন্তর পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, কি বললাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, এইখান পর্যন্ত পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমরা টোটাল 3টা লেয়ার বা স্তর লক্ষ্য করতে পারি। প্রধানত 3টা লেয়ার, একটা হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট, একটা গুরুমণ্ডল বা মেটাল, আর হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। তাহলে কি ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল, পৃথিবী পৃষ্ঠ থেকে একেবারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত 3টা লেয়ার আমরা লক্ষ্য করতে পারি প্রধানত। এবার এই 3টা লেয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? দেখো, প্রায় জিরো থেকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত হচ্ছে পৃথিবীর ভূত্বক, তবে এর গড় গভীরতা প্রায় 30 কিলোমিটারের মতো। 0 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৃথিবীর যে অভ্যন্তরের ভাগ, সেটাকে আমরা ভূত্বক বলে থাকি বা ক্রাস্ট। আর 60 কিলোমিটার থেকে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত স্তরকে আমরা বলে থাকি গুরুমণ্ডল। আর 2900 কিলোমিটার থেকে একেবারে পৃথিবীর কেন্দ্র, অর্থাৎ 6300 কিলোমিটার পর্যন্ত আমরা বলে থাকি কেন্দ্রমণ্ডল বা কোর। তো এই ভূত্বক যেটি একেবারে পৃথিবী পৃষ্ঠের ওপরে, বুঝতে পেরেছো? এই পৃথিবী পৃষ্ঠের উপরে ভূত্বককে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে শেয়াল আর একটা হচ্ছে সীমা। এই শেয়াল আর সীমা কি, যে দেখো এইখানে এই ভূত্বককে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক যেটি মহাদেশের নিচে অবস্থান করে, তাকে আমরা মহাদেশীয় ভূত্বক বলি। আর মহাসাগরীয় ভূত্বক যেটি মহাসাগরের নিচে অবস্থান করে। তো মহাসাগরীয় ভূত্বকের গভীরতা কিন্তু খুবই কম, প্রায় 5 কিলোমিটারের মতো, গড় গভীরতা প্রায় 5 কিলোমিটারের মতো, বুঝতে পেরেছো? সেখানে মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 কিলোমিটারের মতো হয়ে থাকে। অর্থাৎ মহাদেশীয় ভূত্বকের গভীরতা বেশি হয়, মহাসাগরীয় ভূত্বকের গভীরতা কম হয়। টোটালটাই ভূত্বক দুটা ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর একটা মহাসাগরীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক যেটা সব মহাদেশের নিচে, যাকে আমরা শিয়ালও বলে থাকি। কি বলে থাকি? শিয়াল, SIAL, শিয়াল ফর SI থেকে হচ্ছে সিলিকন, SI থেকে সিলিকন, আর AL থেকে অ্যালুমিনিয়াম। তাহলে মহাদেশীয় ভূত্বক শিয়াল, যাকে আমরা সিলিকন আর অ্যালুমিনিয়াম, অর্থাৎ মহাদেশীয় ভূত্বকের মধ্যে আমরা কোন উপাদান পাই? সিলিকন আর অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি পাই, যার কারণেই মহাদেশীয় ভূত্বককে আমরা কি বলে থাকি? শিয়াল বলে থাকি। আর মহাসাগরীয় ভূত্বককে আমরা কি বলে থাকি? সীমা বলে থাকি, তাই তো? তো সীমাতে কি কি পাওয়া যায়? সীমা SI, তার মানে আবার আমরা এখানে সিলিকন পাবো, সিলিকন, আর MI থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ শিয়ালের ক্ষেত্রে আমরা পাই কি? সিলিকন আর অ্যালুমিনিয়াম। আর সীমার ক্ষেত্রে আমরা কি পেলাম? সিলিকন আর ম্যাগনেসিয়াম। শিয়াল অর্থাৎ মহাদেশীয় ভূত্বক, সীমা অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বকে কোন শিলা দ্বারা গঠিত? মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত। আর মহাসাগরীয় ভূত্বক অর্থাৎ সীমা কোন শিলা দ্বারা গঠিত? সীমা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, দেখো, সীমা হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। তাহলে শিয়াল অর্থাৎ মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমা অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হয়ে থাকে। এবার যদি আমরা ঘনত্বের কথা বলি, কার ঘনত্ব সবচেয়ে বেশি? মহাদেশীয় নাকি মহাসাগরীয়? অর্থাৎ শিয়ালের ঘনত্ব বেশি নাকি সীমার ঘনত্ব বেশি? আমরা
প্রথমেই অর্থাৎ অষ্টম শ্রেণী যে আমরা প্রথম ক্লাস করেছিলাম পৃথিবীর অন্তর্মহলের, আমার প্রথম ক্লাসে আমি বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে অভ্যন্তরে যত যাওয়া যায় পৃথিবীর গভীরতা তত বৃদ্ধি পেতে থাকে, তাই না? অর্থাৎ শিয়াল উপরে রয়েছে, সীমা তার নিচে রয়েছে। এবার তোমরাই বলো যে কার ঘনত্ব বেশি হবে, শিয়ালের নাকি সীমার? নিশ্চয়ই যে নিচে রয়েছে তার ঘনত্ব বেশি হবে, কারণ পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যত নিচে যাব তত ঘনত্ব বাড়বে। সবচেয়ে কম কোথায়? পৃথিবী পৃষ্ঠে। আর পৃথিবী পৃষ্ঠের কাছে কে রয়েছে? শিয়াল রয়েছে, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক রয়েছে। আর এই মহাদেশীয় ভূত্বকের তাহলে ঘনত্ব কিন্তু কম হবে। এই মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব প্রায় 2.7 গ্রাম, 2.7 গ্রাম পার ঘন সেমি। আর মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব প্রায় 2.9 গ্রাম, অর্থাৎ শিয়ালের ঘনত্ব হচ্ছে 2.7 গ্রাম পার ঘন সেমি, আর সীমার ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম পার ঘন সেমি। তাহলে তোমরাই বলো এবার মহাদেশীয় ভূত্বক হালকা হবে নাকি মহাসাগরীয় ভূত্বক হালকা হবে? যার ঘনত্ব কম সেই হালকা হবে, অর্থাৎ শিয়াল মানে মহাসাগরীয় ভূত্বক হালকা হবে। আর মহাসাগরীয় ভূত্বক কি হবে? মহাদেশীয় ভূত্বক হালকা হবে। আর মহাসাগরীয় ভূত্বক কি হবে? যেহেতু এর ঘনত্ব একটু হলেও বেশি, যার কারণে মহাসাগরীয় ভূত্বক কিন্তু ভারী হবে। এবার আমরা আসব পরবর্তী লেয়ার, অর্থাৎ গুরুমণ্ডলে। গুরুমণ্ডলে এই গুরুমণ্ডল প্রায় 60 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করে। 60 কিলোমিটার থেকে কত কিলোমিটার বললাম? 2900 কিলোমিটার পর্যন্ত। আর এই গুরুমণ্ডলকেও আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। কেন? কেন কি এইখানেও উপাদানগুলো আলাদা আলাদা লক্ষ্য করা যায়, যেটা আমরা ভূকম্পীয় তরঙ্গের মাধ্যমে জানতে পারি। ভূকম্পীয় তরঙ্গ কি এটা তোমাদের যখন আমি ভূমিকম্পর চ্যাপ্টার পড়াবো সেখানে ডিটেলসে আলোচনা করব। ভূকম্পীয় তরঙ্গের দ্বারা পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে পদার্থের যে ভিন্নতা লক্ষ্য করা যায় তা ভূকম্পীয় তরঙ্গের মাধ্যমেই আমরা জানতে পারি। তার কারণে এই গুরুমণ্ডলের ক্ষেত্রেও আমরা পদার্থের ভিন্নতা লক্ষ্য করতে পারি। যেরকম প্রায় 60 কিলোমিটার থেকে শুরু করে 700 কিলোমিটার পর্যন্ত যেটা গুরুমণ্ডলের ক্ষেত্রে, এটাকে আমরা ঊর্ধ্ব গুরুমণ্ডল বলে থাকি। কি বলে থাকি? ঊর্ধ্ব গুরুমণ্ডল। আর 700 থেকে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত এটাকে আমরা বলে থাকি নিম্ন গুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডলের দুটো পার্ট, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডলের ক্ষেত্রে আমরা কোন উপাদান সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারি? দেখো আমি লিখিয়ে দিয়েছি, ক্রোফেসিমা, অর্থাৎ ক্রো থেকে ক্রোমিয়াম, Fe থেকে ফেরাস অর্থাৎ লোহা, Si থেকে সিলিকন, Ma থেকে ম্যাগনেসিয়াম। আমি আরেকবার এখানে লিখছি, CrO, ক্রো থেকে হচ্ছে ক্রোমিয়াম, Fe অর্থাৎ ফেরাস মানে হচ্ছে লোহা, তারপরে ক্রোফেসিমা SIMA, সীমা থেকে হচ্ছে কি সিলিকন, আর Ma থেকে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা ঊর্ধ্ব গুরুমণ্ডলের ক্ষেত্রে কোন কোন উপাদান পেয়ে থাকি? ক্রোমিয়াম, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম, যার কারণেই তো ঊর্ধ্ব গুরুমণ্ডলকে আমরা ক্রোফেসিমা বলে থাকি। এবং নিম্ন গুরুমণ্ডলের ক্ষেত্রে আমরা এরপরে আমরা দেখব যে গুরুমণ্ডলের দ্বিতীয় স্তর 700 কিলোমিটার থেকে শুরু করে 2900 কিলোমিটার পর্যন্ত হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। এক্ষেত্রে আমরা কোন কোন উপাদান লক্ষ্য করতে পারি? দেখো, নিকেল, ফেরাস, সিলিকন আর ম্যাগনেসিয়াম। এই জন্যই তো একে বলা হয় নিফেসিমা। আগেরটাকে বলা হতো, অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডলকে বলা হয় ক্রোফেসিমা আর নিম্ন গুরুমণ্ডলকে বলা হয় নিফেসিমা। নিফেসিমার বিস্তার প্রায় 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত। তাহলে নিম্ন গুরুমণ্ডলের ক্ষেত্রে আমরা কি কি লক্ষ্য করতে পারি? নিকেল, নিকেল মানে হচ্ছে কি Na থেকে নিকেল, তারপরে Fe মানে লোহা, Si সিলিকন, Mi ম্যাগনেসিয়াম।
তাহলে এখানে আমরা পাই নিকেল, লোহা, সিলিকন আর হচ্ছে ম্যাগনেসিয়াম, যার কারণে একে বলা হয় নিফেসিমা। এবার আমরা মেইন 3টা স্তর পড়েছিলাম, একটা ভূত্বক, গুরুমণ্ডল আর হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো এই ভূত্বক প্রায় 60 কিলোমিটার পর্যন্ত, গুরুমণ্ডল 60 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত। এবার শিলামণ্ডল বলে একটা মণ্ডল আছে, কি বললাম? শিলামণ্ডল। শিলামণ্ডল কি? যে ভূপৃষ্ঠ থেকে গোটাই ভূত্বক এবং গুরুমণ্ডলের অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডলের কিছু অংশ প্রায় 100 কিলোমিটার পর্যন্ত, এই ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত এইটুকু জায়গাকে বলবো আমরা শিলামণ্ডল। কি বলবো? শিলামণ্ডল। এইটুকু জায়গাকে বলবো আমরা শিলামণ্ডল। আর এই শিলামণ্ডলের পরেই একটা স্তর লক্ষ্য করা যায়, অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডলেই আরেকটা স্তর আমরা এখানে লক্ষ্য করতে পারি, যেটাকে আমরা বলি অ্যাসথেনোস্ফিয়ার। কি বলে থাকি? অ্যাসথেনোস্ফিয়ার। অর্থাৎ যেটাকে শিলামণ্ডল বললাম, শিলামণ্ডল কোথা থেকে স্টার্ট? 0 থেকে কোথায় গিয়ে শেষ হয়েছে? 100। অর্থাৎ ভূত্বক গোটাটাই আর গুরুমণ্ডলের কিছুটা, ঊর্ধ্ব গুরুমণ্ডলের কিছুটা অংশ নিয়ে হচ্ছে শিলামণ্ডল, অর্থাৎ লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ার বা শিলামণ্ডলের পরে একটা লেয়ার লক্ষ্য করা যায়, যাকে আমরা অ্যাসথেনোস্ফিয়ার বলি। এই অ্যাসথেনোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে দুর্বল স্তর, অর্থাৎ এই স্তরটা হচ্ছে একটু দুর্বল। কেমন দুর্বল? যে এইখানকার উষ্ণতা অনেক বেশি, এই অ্যাসথেনোস্ফিয়ারের উষ্ণতা অনেক বেশি, প্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। এখানে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ যেরকম ইউরেনিয়াম, থোরিয়াম, এই সমস্ত পদার্থগুলো থাকে, যার কারণে এখানকার উষ্ণতা, অ্যাসথেনোস্ফিয়ারের উষ্ণতা অনেক বেশি হয়ে থাকে। পৃথিবীর যে পরিচলন স্রোত সৃষ্টি হয় এই অ্যাসথেনোস্ফিয়ারেই সৃষ্টি হয়ে থাকে। এই পরিচলন স্রোতের দরুনই তো শিলামণ্ডল অর্থাৎ এই যে লিথোস্ফিয়ার, যেটা 100 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে, এই লিথোস্ফিয়ার এই এই অর্ধতরল অ্যাসথেনোস্ফিয়ারের উপর কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। আর এখানে পরিচলন স্রোত সৃষ্টি হয়, তারপরেই লিথোস্ফিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, যাকে আমরা পাত সংস্থান তত্ত্ব বলে থাকি, যেটা তোমাদের ক্লাস 8-এরই 3য় অধ্যায়ে সম্ভবত রয়েছে। যখন আমরা পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে পড়ব তখন এটা ডিটেলস আলোচনা করা যাবে। তখন তার মানে আমরা বুঝলাম যে এই শিলামণ্ডল কী করে, এই অ্যাসথেনোস্ফিয়ারের উপরে, এই শিলামণ্ডলটা গোটাটাই অ্যাসথেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে, যার উষ্ণতা অনেক বেশি হয়, যেখানে তেজস্ক্রিয় পদার্থ থাকে, যার কারণে এর উষ্ণতা অনেক বেশি হয়ে থাকে। আর এখানে যে ভূকম্পীয় তরঙ্গগুলো এই অ্যাসথেনোস্ফিয়ারের মধ্যে এসে তার গতিবেগ অনেকটাই হ্রাস পায়, কমে যায়, ভূকম্পীয় তরঙ্গ গতিবেগ কমে যায়, যার কারণে একে লো ভেলোসিটি জোন বলা হয়ে থাকে, LVZ। কাকে LVZ বলা হয়? এই অ্যাসথেনোস্ফিয়ারকে কিন্তু বলা হয় LVZ, অর্থাৎ লো ভেলোসিটি জোন। এইখানেই সমস্ত রকমের ভূকম্পীয় যে তরঙ্গগুলো রয়েছে তার গতিবেগ হ্রাস হয়ে যায়, অর্থাৎ কমে যায়। এরপরে আমরা পড়ছি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কি? যে 2900 থেকে শুরু করে প্রায় 6370 কিলোমিটার পর্যন্ত, 2900 থেকে 6370 কিলোমিটার পর্যন্ত যে স্তর, তাকে আমরা কেন্দ্রমণ্ডল বলে থাকি। এই কেন্দ্রমণ্ডলকেও আবার দুটা ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল আর এটা হচ্ছে নিম্ন কেন্দ্রমণ্ডল। ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল এবং নিম্ন কেন্দ্র, 2900 থেকে শুরু করে প্রায় 5100 কিলোমিটার পর্যন্ত স্তরকে বলবো আমরা ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল। 5100 থেকে শুরু করে 6370 কিলোমিটার পর্যন্ত একেবারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বলবো আমরা নিম্ন কেন্দ্রমণ্ডল। এইখানে কোন উপাদান সবচেয়ে বেশি পাওয়া যায়? দেখো, নিফে অর্থাৎ নিকেল আর ফেরাস, মানে হচ্ছে লোহা আর নিকেল এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়। লোহা অত্যন্ত ভারী, নিকেল অত্যন্ত ভারী, যার কারণে এখানে ঘনত্ব অনেক বেশি হয়। এবার আমরা সবগুলোর ঘনত্ব একটু তোমাদেরকে বলছি। দেখো, যে শিয়ালের ঘনত্ব কত? শিয়ালের ঘনত্ব প্রায় 2.7 গ্রাম পার ঘনসেমি। সীমার ঘনত্ব কত? 2.9 গ্রাম পার ঘনসেমি হয়ে থাকে। তাহলে শিয়ালের তুলনায় কিন্তু সীমার ঘনত্ব অনেকটাই বেশি। এবার গুরুমণ্ডলের ক্ষেত্রে যদি ঘনত্ব বলি আমি, তো এটা প্রায় 3.4 থেকে 5.6। আর একেবারে কেন্দ্রমণ্ডলে, পৃথিবীর কেন্দ্রে ঘনত্ব প্রায়
তখনই বলেছিলাম 13 গ্রাম পার ঘন সেমি হয়ে থাকে। এই হচ্ছে পদার্থের ঘনত্ব এবং স্তরের বিন্যাস। এইখানে গুরুমণ্ডলের ক্ষেত্রে উষ্ণতা প্রায় থাকে কত, 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতা 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। সে আবার কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে উষ্ণতা থাকে প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড কেন্দ্রমণ্ডলের উষ্ণতা। তাহলে ঘনত্ব ধীরে ধীরে বাড়ছে, তো উষ্ণতাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবার আমরা জানি যে যখন উষ্ণতা বৃদ্ধি পায় পদার্থ কিন্তু গলিত অবস্থায় লক্ষ্য করা যায়। পৃথিবীর অভ্যন্তরে যত উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে পদার্থ গলে যাবে এবং আয়তনে বাড়বে, কিন্তু চাপের ক্ষেত্রে পদার্থ জমাটবদ্ধ হবে এবং আয়তনে কিন্তু কমে যাবে। অর্থাৎ তাপ বেশি তো পদার্থের আয়তন বৃদ্ধি পায় এবং পদার্থ গলিত অবস্থায় লক্ষ্য করা যায়, আর চাপ বেশি তো পদার্থ সংবদ্ধ অবস্থায় জমাটবদ্ধ অবস্থায় অর্থাৎ আয়তন কমে যায়। কিন্তু পৃথিবীর অভ্যন্তরে আমরা যত যেতে থাকবো সেক্ষেত্রে তাপও বাড়তে থাকে আর চাপও বাড়তে থাকে। এমতো অবস্থায় তাহলে তোমরা বলো যে পৃথিবীর অভ্যন্তরে পদার্থগুলো কি গলিত অবস্থায় থাকবে নাকি কঠিন অবস্থায় থাকবে নাকি অন্য কোনো অবস্থাতে থাকবে? দেখো, তাপ বাড়লে কি হবে, পদার্থ গলে যাবে। তো পৃথিবীর অভ্যন্তরে তাপ প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এর থেকে কি প্রমাণিত হয় যে পদার্থ গলিত অবস্থায় থাকবে। কিন্তু সেক্ষেত্রে তো আবার চাপও বেশি, তাহলে চাপ বেশি হলে কি হবে, পদার্থ আবার গলিত হবে না, জমাটবদ্ধ হবে। তাহলে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে গলিত অবস্থায় থাকবে নাকি জমাটবদ্ধ অবস্থায় থাকবে? মজার বিষয়, এইখানকার পদার্থগুলো কোনো কোনো জায়গায় গলিত অবস্থায় রয়েছে, কোথাও আবার কঠিন অবস্থায় রয়েছে, কোথাও না গলিত না কঠিন অর্ধ তরল জেলির মতো, আমরা জেলি খাই না, ওই জেলির মতো থলথলে অবস্থায় রয়েছে। মানে এখানে তাপও বেশি চাপও বেশি, অর্থাৎ পদার্থ আর বুঝতে পারছে না যে আমি গলিত অবস্থায় থাকবো নাকি জমাটবদ্ধ অবস্থায় থাকবো নাকি অর্ধ তরল অবস্থায় থাকবো। এখানে কিন্তু আমরা 3 ধরনেরই লক্ষ্য করতে পারি, কোথাও গলিত, কোথাও কঠিন, আবার কোথাও অর্ধ তরল অবস্থাতে। এবার আমরা আরেকটা জিনিস পড়ব, যেটা হচ্ছে বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা কি জিনিস? এই বিযুক্তি রেখা দেখো, এই যে পৃথিবীর অভ্যন্তরকে আমরা 3টা ভাগে ভাগ করেছিলাম, ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। ভূত্বককে ফের 2টা ভাগে ভাগ করেছিলাম, শিয়াল এবং সীমা, পদার্থের আলাদা আলাদা পদার্থ থাকার দরুন। আবার গুরুমণ্ডলকেও 2টা ভাগে ভাগ করেছিলাম, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। এবার ঊর্ধ্ব গুরুমণ্ডলের ক্ষেত্রে ফের আমরা আরেকটা স্তর দেখেছিলাম যাকে অ্যাস্তনোস্ফিয়ার বলেছিলাম, যে শিলামণ্ডল অর্থাৎ প্রায় 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত যে শিলামণ্ডল রয়েছে, যেটা গোটা ভূত্বক এবং গুরুমণ্ডলের কিছু অংশ যা অ্যাস্তনোস্ফিয়ারের উপর ভাসছে। হ্যাঁ, আবার কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে আমরা 2টা স্তর দেখেছিলাম, ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল এবং নিম্ন কেন্দ্রমণ্ডল। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা যত আমরা ভিতরে যাচ্ছি তত পদার্থ বা উপাদানের চেঞ্জেস আসতেছে। এক জায়গায় একই রকম বা গোটা ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত একই রকম পদার্থ পাওয়া যাচ্ছে না, কোথাও লোহা বেশি পাওয়া যাচ্ছে, তো কোথাও ম্যাগনেসিয়াম, তো কোথাও নিকেল। এইভাবেই কিন্তু এই শ্রেণীবিভাগটা করা হয়েছে। এখানে সবচেয়ে উপরে শিয়াল বলেছে, তার মানে এখানে সিলিকন আর অ্যালুমিনিয়াম বেশি পাওয়া যায়। তারপরে সীমা, তার মানে হচ্ছে সিলিকন আর ম্যাগনেসিয়াম বেশি পাওয়া যায়। তারপরে গুরুমণ্ডলের ক্ষেত্রে ঊর্ধ্ব গুরুমণ্ডলে ক্রোফেসীমা অর্থাৎ ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম বেশি পাওয়া যায়। আর হচ্ছে লাস্ট নিম্ন গুরুমণ্ডলের ক্ষেত্রে নিফেসীমা অর্থাৎ নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম বেশি পাওয়া যায়। আরেকটু যদি আমরা ভিতরে আসি অভ্যন্তরে, তাহলে নিফে অর্থাৎ নিকেল এবং ফেরাস মানে লোহা বেশি পাওয়া যায়। তার মানে আমরা দেখলাম যে পদার্থ কিন্তু আলাদা আলাদা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে নিশ্চয়ই কোনো স্তর পর্যন্ত আলাদা আলাদা, যার কারণে এই স্তরগুলোকে ভাগ করা হয়েছে। তার মানে এই কোনো একটি স্তর এবং অপর একটি স্তরের মধ্যে যে সীমারেখা তাকেই কিন্তু আমরা বিযুক্তি রেখা বলে থাকি, অর্থাৎ 2টি স্তরের মাঝের যে সীমারেখা তাকে আমরা বিযুক্তি রেখা বলে থাকি। তাহলে আমরা এখানে কয়টা বিযুক্তি রেখা পাবো? দেখো, প্রথমটা যে শিয়াল আর সীমা পাবো, অর্থাৎ ভূত্বকের যে 2টা অংশ, মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক, এই দুইয়ের মাঝে একটা সীমারেখা পাবো। এই যে এই সীমারেখাটা, এটাকে আমরা বলবো হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। বুঝতে পেরেছো? অর্থাৎ শিয়াল আর সীমার মাঝে যে বিযুক্তি রেখা তাকে হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। মেইন কিন্তু 3টা বিযুক্তি রেখা এবং সাব বিযুক্তি রেখা মিলে হচ্ছে টোটাল 5টা বিযুক্তি রেখা। তাহলে শিয়াল আর সীমার মাঝে যে বিযুক্তি রেখা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এবার এই যে ভূত্বক ছিল মানে ক্রাস্ট, যেটা হচ্ছে প্রায় 60 কিলোমিটার, ভূত্বক আর গুরুমণ্ডল, এই যেটা গুরুমণ্ডল, এরপর থেকেই তো গুরুমণ্ডল স্টার্ট হয় 60 কিলোমিটার পর থেকেই। তাহলে উপরে হচ্ছে ভূত্বক আর গুরুমণ্ডল, এই ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝের সীমারেখাটার নাম হচ্ছে মুহুরবিষিক বিযুক্তি রেখা। এবার গুরুমণ্ডলেরও 2টা পার্ট, ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল, তার মানে মাঝে আবার একটা বিযুক্তি রেখা আমরা পাবো।
বললাম না, যখন উপাদানগুলো চেঞ্জ হবে তার মাঝেই কিন্তু একটা বিযুক্তি রেখা পাওয়া যায়। এই জন্যই তো এতগুলো স্তরে ভাগ করেছি আমরা। অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি সেটা হচ্ছে রেপত্তি বিযুক্তি রেখা। এবার আবার এই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল, এই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা প্রায় 2900 কিলোমিটারে, সেই বিযুক্তি রেখাটার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আবার কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছে দেখো, ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল আর নিম্ন কেন্দ্রমণ্ডল। এই ঊর্ধ্ব আর নিম্ন কেন্দ্রমণ্ডলের মাঝে আবার একটা বিযুক্তি রেখা, সেটা হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। এইভাবে টোটাল আমরা 1 2 3 4 5টা বিযুক্তি রেখা পেয়ে থাকি। প্রধান কিন্তু 3টা বিযুক্তি রেখা, যেটা হচ্ছে একটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, আর প্রধান 2টি বিযুক্তি রেখা আর একটা হচ্ছে মোহরভিষিক বিযুক্তি রেখা। মোহরভিষিক বিযুক্তি রেখা কি করেছে? ভূত্বক আর গুরুমণ্ডলকে আলাদা করেছে। গুটেনবার্গ বিযুক্তি রেখা কি করেছে? গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে আলাদা করেছে। তাহলে মেইন কিন্তু দুটো বিযুক্তি রেখা, একটা হচ্ছে মোহরভিষিক বিযুক্তি রেখা আর একটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। মোহরভিষিক বিযুক্তি রেখা ভূত্বক আর গুরুমণ্ডলকে আলাদা করেছে, ভূত্বক আর গুরুমণ্ডল, এই যে ভূত্বক আর গুরুমণ্ডল। আর হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা কি করেছে? গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে আলাদা করেছে। কিন্তু শিয়াল আর সীমাকে কে আলাদা করেছে? অর্থাৎ ভূত্বককে ফের যে দুইটা ভাগ সেটাকে কে আলাদা করেছে? কনরাড বিযুক্তি রেখা আলাদা করেছে। আর গুরুমণ্ডলেরও ফের দুইটা ভাগ, ঊর্ধ্ব আর নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব নিম্ন গুরুমণ্ডলকে কে ভাগ করেছে? রেপত্তি বিযুক্তি রেখা। আর কেন্দ্রমণ্ডলেরও দুটো ভাগ, ঊর্ধ্ব আর নিম্ন কেন্দ্রমণ্ডল। ঊর্ধ্ব নিম্ন কেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। এই হচ্ছে তোমাদের পৃথিবীর অভ্যন্তরের কোথায় কোন পদার্থ বা উপাদান পাওয়া যায়। এবার এই হিসাবে যদি আমরা দেখি যে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল আর হচ্ছে ভূত্বক, এদের মধ্যে সবচেয়ে বেশি জায়গা জুড়ে রয়েছে কিন্তু হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল সবচেয়ে বেশি জায়গা জুড়ে রয়েছে, অবস্থান করেছে, প্রায় 84% জায়গা দখল করে রয়েছে গুরুমণ্ডল। আর কেন্দ্রমণ্ডল 16% মতো জায়গা দখল করে রয়েছে। আর যদি আমি ভরের ক্ষেত্রে বলি, অর্থাৎ ওজনের দিক থেকে ভূত্বক, গুরুমণ্ডল না কেন্দ্রমণ্ডল সবচেয়ে বেশি ওজন দখল করে রয়েছে? অবশ্যই গুরুমণ্ডল, প্রায় 68% ওজনের দিক থেকে, ভরের দিক থেকে জায়গা দখল করে রয়েছে। আর কেন্দ্রমণ্ডল হচ্ছে প্রায় 32% ওজনের দিক থেকে দখল করে রয়েছে। আর যদি ভূত্বকের কথা বলো, সেটা মাত্র 1% বা তারও কম জায়গা দখল করে রয়েছে। এই জন্য সবচেয়ে বেশি জায়গা দখল করে রয়েছে কিন্তু হচ্ছে গুরুমণ্ডল, প্রায় 84%। আর কেন্দ্রমণ্ডল কতখানি জায়গা দখল করে রয়েছে? 16%। আর ভরের দিক থেকে 68% জায়গা দখল করে রয়েছে কিন্তু হচ্ছে কী বললাম? গুরুমণ্ডল। আর ভরের দিক থেকে 32% জায়গা দখল করে রয়েছে কেন্দ্রমণ্ডল। ভূত্বক অত্যন্ত পাতলা একটি স্তর, মাত্র যার গভীরতা 60 কিলোমিটার, গড়ে 30 কিলোমিটারের মতো, সে মাত্র 1% জায়গা দখল করে রয়েছে বা তারও কম। বুঝতে পেরেছো? আর আমরা এই পৃথিবীর অভ্যন্তরকে একটি ফলের সাথে তুলনা করতে পারি, সেটা হচ্ছে অ্যাপেল। কেমনটা? দেখো, অ্যাপেলের উপরে একটা আস্তরণ থাকে, অর্থাৎ তার খোসাটা, ওই খোসাটাই হচ্ছে ভূত্বক। কারণ ভূত্বকের থিকনেস বা গভীরতা কিন্তু খুবই কম, যা আমরা অ্যাপেলের যে উপরের যে লেয়ারটা রয়েছে বা চামড়াটা রয়েছে, খোসাটা রয়েছে, সেটাকে বলতে পারি ভূত্বকের সাথে তুলনা করতে পারি। আর মাঝে যে সাদা অংশটা আমরা খাই, সেই সাদা অংশটা অ্যাপেলের, ওটা হচ্ছে গুরুমণ্ডল। আর গুরুমণ্ডল জায়গা বেশি বিস্তার লাভ করে রয়েছে, এই জন্য ওটা হচ্ছে গুরুমণ্ডল। আর সবার শেষে যে বীজ থাকে অ্যাপেলের, ওটাকে আমরা কেন্দ্রমণ্ডল বলতে পারি। ওখানে পদার্থ কঠিন অবস্থাতেও পাওয়া যায় আর বীজ কঠিনও হয়, আর সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে খোসা হচ্ছে ভূত্বক অর্থাৎ ক্রাস্ট, আর মাঝের অংশটা যেটা আমরা খাই সেটা হচ্ছে গুরুমণ্ডল, আর একেবারে বীজটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো এই হচ্ছে তোমাদের ছিল পৃথিবীর অভ্যন্তরের শ্রেণীবিভাগ। তো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে কোথাও, সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। টাটা।